জামাতে ইসলামের আমির একটা টক শোতে যেভাবে কথা বলছেন আর কি, যে আমরা ক্ষমা চাই এবং নিঃশর্ত ক্ষমা চাই, এখানে কোনো ইয়ে নাই, 47 সালের পর থেকেই আমরা 47 থেকে আমরা এই পর্যন্ত যদি কারো মনে কষ্ট দিয়ে থাকি, ভাষাগত ভাবে আমি কোনো সমস্যা দেখি না এখানে, খুব সুন্দর ভাষাগত ভাবে না, মানে তার ইয়ে হিসাবে, যে রাজনৈতিক বক্তৃতা হিসাবে। কিন্তু এখানে এই খালেদ মহিউদ্দিনের সঙ্গে এই শোটা হয়েছিল, আপনি হয়তো জানেন। খালেদ মহিউদ্দিন তো খুব ওনাদেরকে স্পেস দেন, অন্য কাউকে স্পেস দিতে পারেন না আর কি। কেন? সে তো আওয়ামী লীগ স্পেস দিতে চাইলে আপনারা দিচ্ছেন না, সে কি করবে? উনি তো হচ্ছেন গিয়ে ওই স্বৈরাচারের চ্যানেল, স্বৈরাচারের দোসরের চ্যানেল ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে বসে স্বৈরাচারের দোসর দিকে তুলোধনা করতে পারতেন। তখন সংবাদ মাধ্যমের স্বাধীনতা ছিল না নাকি? তো এখন তো উনি আর কারোর জন্য ইন্টারভিউ করতে পারেন না, তাকে হুমকি ধামকি নিতে হয়। ফলে ওনার বুঝতেই তো হবে উনি আসলে মানে কত স্বাধীন, মানে গণমাধ্যমের স্বাধীনতা কত কষ্ট করে স্বৈরাচারের দোসরদের তুলোধনা করতে পারতেন, তাই না? সুলতানা, আপনি এবং দুজনই আমার স্নেহভাজন ডিপার্টমেন্টের ছোট ভাই বোন, আপনাদের কি হয়েছে না হয়েছে আমি জানি না, আমার এখানে রাখেন না। সালমান এফ রহমানের চ্যানেল ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন, রাইট? এবং সেখানে আপনি কলিগও ছিলেন, আমি কলিগ ছিলাম না। হ্যাঁ জি, আচ্ছা সরি, ব্যক্তিগতভাবে কিছু বলতে চাই না, কিন্তু মাঝে মধ্যে এইসব প্রশ্ন আসে আর কি, কে কত মুখোশের আড়ালে নিজেকে সুসজ্জিত রাখতে পারে, দেখতে আমার ভালোই লাগে। এনিওয়ে, জামাতের এই নতুন কৌশলের পিছনে কি? হ্যাঁ, খালেদ যে ইন্টারভিউ করেছে, আমি একটু মর্মাহত হয়েছি এই ইন্টারভিউতে, যে প্রশ্ন নিয়ে আমরা কথা বলতে যাচ্ছি। খালেদ জামাতের আমিরকে প্রশ্ন করেছেন তাদের ক্ষমার প্রশ্নে, উনি যথাযথভাবে ওনার যে স্টাইলে বক্তৃতা দেওয়া সেটা দিয়েছেন, কিন্তু প্রশ্ন হচ্ছে যে খালেদ পাল্টা তাকে কোয়েশ্চেন করেনি যে জিনিসটা। আপনি দেখছেন ডক্টর আলী রিয়াজ কি বলছেন, যে জামাতকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই, 5ই আগস্টে তাদের যে ভূমিকা, রাইট? তারা তো এদেরকে পুনর্বাসনের প্রকল্পে নেমেছে, এটি কি বুঝতে রকেট সায়েন্স বোঝা লাগে? নো, আমি সে মত দিচ্ছি না। আমি সাংবাদিক হিসাবে মনে করি যে আমি যদি খালেদের সিটে বসতাম, আমি যে কোশ্চেনটা করতাম যে তাহলে আপনি আমার কাছে ক্ষমা চাচ্ছেন, তাতে কি হয়ে গেল? কারণ এই পাকিস্তানে, আমি উদাহরণ দিচ্ছি যে পাকিস্তান বাংলাদেশের কাছে ক্ষমা চাইতে হবে, এটা কিন্তু 71 এর পর থেকে আমরা বলে আসছি। এখনো পর্যন্ত বলা হচ্ছে যে পাকিস্তান বাংলাদেশের কাছে ক্ষমা চায়নি, এবং ক্ষমাটা কিভাবে চাইতে হবে সেটা নিয়েও কথা হচ্ছে। এই ক্ষমা যদি প্রশ্ন আসে, তাহলে পাকিস্তানি শাসকদের বহু প্রতিনিধির সাথে আমার দেখা হয়েছে, ব্যক্তিগতভাবে তারা আমার কাছে ক্ষমা চেয়েছে, এবং লিখিতভাবে অনেক, আমার 2-3টে ইন্টারভিউ তো আছে। যেমন আমি 2-একটা উদাহরণ যদি দিই, আপনি যদি বিরক্ত না হন। প্রথমে আমি ঢাকায়, প্রথমে আমি ইন্টারভিউ করেছিলাম জামালি, তাদের একজন প্রাইম মিনিস্টার জাফরুল্লাহ জামালি, এবং উনি পাকিস্তানি ইন্টারভিউটা নিয়েছিলাম আমি। উনি বলেছেন যে আমরা সামনের দিকে কিভাবে আগাতে পারি, সফট একটা ইয়ে দিয়েছেন উনি, যে দুঃখ আছে সেখানে। তো আমার সাথে দুঃখ করলে তো সেই দুঃখ জাতিগত ভাবে হলো না, তাই না? আবার আরেকটা জিনিস হচ্ছে পারভেজ মোশাররফ, উনি যখন দিল্লি আগ্রায় বৈঠক করে পাকিস্তানে ফেরত গেলেন, তখন সেই বৈঠকে সেই প্রেস কনফারেন্সে আমি উপস্থিত ছিলাম, আমি দিল্লি থেকে গিয়েছিলাম। পারভেজ মোশাররফকে আমি কোশ্চেন করলাম যে আপনি কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের সাথে, ভারতের সাথে আপনার টক্স, বাজপেয়ীর সাথে আপনার টক্স ফেল হয়ে গেল, সেখানে আপনি এক সাংবাদিককে, এনডিটিভির এক সাংবাদিককে, তখন এনডিটিভি ছিল না, তখন স্টার নিউজ ছিল, যে প্রণয় রয়কে, উনি তাকে কোশ্চেন করেছিল, বলছে যে প্রণয় রয় তাকে জিজ্ঞেস করছিল যে তুমি তো সেই ব্যক্তি যে কার্গিলের হোতা, তো আজকে কার্গিল নিয়ে এত কথা হচ্ছে, তখন এখন কিভাবে শান্তি প্রক্রিয়ার কথা বলো? তখন সে বলছিল যে দেখো, আমরা অতীত ভুলে যাই, যে তোমরা যে বাংলাদেশকে যেভাবে অস্ত্র দিয়েছিলে 71 সালে, যেভাবে মুক্তি বাহিনীকে ট্রেন করেছিলে, তো সেগুলো এখন ওই কাশ্মীরের কথা বলতেছিল, কাশ্মীরদেরকে তোমরা তো ট্রেন করছো, সেই প্রসঙ্গে সে বলছিল যে করছিলে, সেটা নিয়ে তো সেটাতে আমাদের কত ক্ষত আছে, তাহলে চিন্তা করে দেখো।
তো আমি তাকে কোশ্চেন করেছিলাম, আপনি একটা ওয়ার্ড নিয়ে ওদের টক্সটা ভেঙে গেছিল, সেটা হচ্ছে কাশ্মীরিদের অধিকার এবং স্বাধীনতার প্রশ্ন। যে তো আমি বললাম যে তাহলে এই এই তারা যে স্ট্রাগল করছে সেটাকে আপনি স্বাধীনতা ইয়ে ধরছেন, যে 71-এ আমরা যেটা করেছিলাম সেটা তাহলে কি ছিল আমাদের উপর যে এভাবে অস্ত্র চালানো হলো। পারভেজ মোশাররফ এই শোটা কিন্তু পাকিস্তান, বাংলাদেশ সহ সারা ওয়ার্ল্ডে একটা লাইভ ছিল, কারণ এনডিটিভি সরি স্টার নিউজ সেটা ইয়েতে দেখাচ্ছে, ইন্ডিয়াতে দেখাচ্ছে, আর পাকিস্তানের সমস্ত পিটিভি থেকে সবগুলো দেখাচ্ছে। সেখানে উনি এত বিব্রত হলেন, বলছে দেখো আমরা অতীত ভুলে যেতে চাই, আমরা সামনে বাংলাদেশিরা আমাদের এখন ভাই, কিভাবে আমরা সামনে যাব সেটা আমরা চাই। এবার তারপরে উনি বাংলাদেশ যখন সফরে আসলেন তখন আমি তাকে একই কোয়েশ্চেন করেছিলাম, যে পাকিস্তান এমবেসি আমাকে সহায়তা করেছিল এই ইন্টারভিউ ক্ষেত্রে সোনাগাঁও হোটেলে। সো উনি তখনই ছিলেন, তখন ওই ইন্টারভিউতে উনি বলেছিলেন যে আমরা আমরা ওই একই কথা, আমরা সামনে এগিয়ে যাব, আমরা অনুতপ্ত এই ধরনের। আমি তখন কলাম লিখেছিলাম যে আপনারা আরেক ধাপ এগিয়ে বলেন। তারপরে আপনি যদি খেয়াল করে থাকেন, আমার সঙ্গে হয় নাই, পারভেজ মোশাররফ না, ওই যে নেওয়াজ শরীফ বাংলাদেশে এসেছিল, উনিও কিন্তু সেই সফট সুরে বলে দিয়েছিলেন যে আমরা অনুতপ্ত। তো এখন এরা যে বারবার অনুতপ্ত, বারবার দুঃখ প্রকাশ করছে, এবং যে ইমরান খান তো কয়েকবার করেছে, তো তারা তারা যে এগুলো বলছে তাতে কি হয়ে গেল? তাতে তো হয় নাই। হতে হবে কিভাবে? যেটা ক্ষমা চাইতে হবে সেটা তাদের পার্লামেন্টে হইতে হবে, সেটা তারা রাষ্ট্রীয়ভাবে বিবৃতি দিতে হবে। আদারওয়াইজ কে কি বললো তাতে তো কিছু আসে যায় না, ক্ষমা তো এইভাবেই হয়। একইভাবে আমি বলবো যে, না আমি এখানে শেষ করে দিচ্ছি আপনাকে, একইভাবে আমি জামাতে ইসলামের কথাটা বলবো আজকে, যে জামাতে ইসলাম খালেদের সঙ্গে কথা বললো, তাতে কি মাফ হয়ে গেল? তাতে কি ক্ষমা প্রার্থনা হয়ে গেল? ক্ষমা প্রার্থনা হতে হবে এইভাবে যে জামাত একটা গণতান্ত্রিক দল, আমি বিশ্বাস করি বাংলাদেশের বহু রাজনৈতিক না না না, এখানে একটা ভুল করতে হবে আপনাকে, মানে বুঝতে হবে তারা তো গণতান্ত্রিক দল নয়, তাদের গঠনতন্ত্রে তো গণতন্ত্রের কথা নেই। আচ্ছা যাই হোক, কিন্তু তাদের যে কাঠামো, যে গণতন্ত্র তারা যেটুকু দেখায় সেটুকু বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দলের নাই। এই বিষয়ে আমি আপনার সাথে তর্ক করতে চাই না। আমার দৃষ্টিতে তারা তাদের নেতা নির্বাচনের অনেক কোয়ালিটি রাখে, যেটা অন্য রাজনৈতিক দলগুলো অনুসরণ করে না। যাই হোক, তো সেই দলে তাহলে আপনি দলীয় প্রোগ্রামে তুলেন এটা, দল থেকে প্রেস ব্রিফ করেন, সংবাদ সম্মেলন করে আপনি ক্ষমা চান। তা না করে আপনি খালেদ মহিউদ্দিনের সঙ্গে নরম নরম সুরে কথা বললেন, বা আনিস আলমগীরের সঙ্গে আপনার একটা সাক্ষাতে আপনি বললেন যে এই কোশ্চেনটা বারবার আসবে, তাহলে সেইভাবে করতে হবে, তাই না? আপনাকে আমি একটু মনে করিয়ে দিতে চাই, 2007 সালে আলী হাসান মোহাম্মদ মুজাহিদ তিনি ছিলেন তখন জামাতের জেনারেল সেক্রেটারি। তো তখন আমি কাজ করতাম এনটিভিতে। আপনি জানেন যে আমরা একটা জেনারেশন যারা সবসময় তাদেরকে প্রশ্নের মধ্যে রেখেছি যে আপনারা 71-এর ভূমিকার জন্য ক্ষমা চান কিনা, রাইট? এমনকি সেই ইলেকশন কমিশনে আপনার মনে আছে কিনা যে যখন নিজামীকে প্রশ্ন করা হয়েছিল, আমি তখন ইলেকশন কমিশনে আমি ছিলাম এবং প্রশ্নটা আমি করেছিলাম যে 71-এর ভূমিকার জন্য আপনারা ক্ষমা চান কিনা। এটা ছিল আপনার ইয়ের আমলের কথা, কি বলে এটাকে, তত্ত্বাবধায়ক সরকারের আমলের কথা, ওই মঈনুদ্দিন ফখরুদ্দিন আমল আর কি। হ্যাঁ, তো ইলেকশন কমিশনে তখন সেই নিজামী বলেছিলেন যে মিডিয়া 71-এর ভূমিকা এটা হচ্ছে মিডিয়ার সৃষ্টি, তারা কোনো হত্যাকাণ্ড চালায়নি। আপনি নিশ্চয়ই এটা মনে আছে। এর আগে একদম 1-to-1 আমাকে সাক্ষাৎকার দিয়েছিলেন আলী হাসান মোহাম্মদ মুজাহিদ। তিনি দুঃখ প্রকাশ করেছিলেন যে 71-এর ভূমিকার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। হ্যাঁ, এরপরে ওইটা নিয়ে আমি বিভিন্ন তার এই কমেন্টটুকু নিয়ে আমি বিভিন্ন মুক্তিযোদ্ধাদের কমেন্ট নিয়ে একটা শো পর্যন্ত করেছিলাম এনটিভিতে। তখন এটি 2007 সালের কথা বলছি। এখন কিন্তু ওই ঘটনার পর আলী হাসান মোহাম্মদ মুজাহিদ জামাতের ভেতরে অসম্ভব রকম চাপে পড়েছিলেন, কারণ জামাত এই ভূমিকার জন্য কিছুতেই ক্ষমা চাইতে রাজি নয়। এবং আমি যদি যাই হোক, সেই পরবর্তীতে সেটা একটা উসুল করে দিয়েছে আনিস ভাই, এখনকার সঙ্গে যদি আপনাকে মেলাই, এই যে শফিকুর রহমানকে 5ই আগস্টের পরে যখন তারা ক্ষমতা দখল করলো, সেই ক্ষমতা দখলের পরে কোন সাংবাদিকটা না তাকে জিজ্ঞেস করেছে যে আপনারা 71-এর ভূমিকার জন্য ক্ষমা চান কিনা? একটিবারের জন্য চেয়েছে তারা? নো, তারা শুধু বলেছে, জিজ্ঞেস করছে, এখানে তো খালেদ জিজ্ঞেস করছে তাকে।
হ্যাঁ, এইবার তো জিজ্ঞেস করেছে, এইবার সে সরাসরি বলেছে নিঃশর্ত ক্ষমা চাই, কিন্তু এর আগে গত 10 মাসে কি বলেছে? বলেনি। এখন তারা বুঝতে পারছে বাংলাদেশের মানুষ তাদের ক্ষমা করবে না, করছে না। তাদের যে ভূমিকা, এটার জন্য তারা আরো যদি সাবমিসিভ না হয়, মানুষ তাদেরকে গ্রহণ করে না। আচ্ছা, আমার শেষ কথা আমি বলে দিচ্ছি এখানে, এই বিষয়ে আমি করছি যে ওনার কাছে চেয়েছিল, কিন্তু যে পদ্ধতিতে উনি ক্ষমা চেয়েছেন সেটা ক্ষমা হয় না। ক্ষমার একটা পদ্ধতি আছে, সেটা দিতে হবে। পাকিস্তান এখানে হাইকমিশনে ছিল আলমগীর বাবর, তাকে আমি একবার ইন্টারভিউ করেছিলাম। তাকে যখন আমি কোয়েশ্চেন করেছিলাম, উনি বলেছিলেন যে দেখো আমরা কিন্তু লিখিত ক্ষমা চাইছি। আমি যে কোথায় সেটা, বলে তুমি যদি ওই সিমলা চুক্তি দেখো, আমাদের তিন দেশে যে চুক্তি হয়েছিল, ভারত, পাকিস্তান, বাংলাদেশের, সেখানে কিন্তু লিখিতভাবে আছে। ইনফ্যাক্ট সেখানে লিখিতভাবে একটা অংশ আছে যে আমরা ক্ষমা চাচ্ছি আমাদের এই ধরনের কর্মকাণ্ডের জন্য, এবং বাংলাদেশের তরফ থেকেও বলা হচ্ছে যে আমরা তোমাদেরকে করছি, এগুলা নিয়ে আর হবে না। কিন্তু সেই জায়গায় যেটা বরখেলাপ হয়েছে সেটা হচ্ছে যে কথা ছিল যে তারা অপরাধীদের বিচার করবে, কিন্তু তারা কোনো বিচার করে নাই। আরেকটা জিনিস যেটা আমি জামাতের এই ভূমিকায় যেটা দেখি না, জামাত 71 সালে একটা রাজনৈতিক অপরাধ করেছে, রাজনৈতিক ভুল সিদ্ধান্ত ছিল, এবং তারা যেটুকু কাজ করেছে সেগুলো ভালো হয়নি। যে কাজগুলো, সেই কাজগুলো আমি আপনাকে বলতে যাচ্ছি। কিন্তু মূল বিষয়টা হচ্ছে যে এখানে পাকিস্তান যে ক্ষমা চাইতে পারছে না, সেটার মূল কারণ হচ্ছে আর্মি। জামাতের কোন ভয়? জামাত কেন বলতে পারে না? পাকিস্তানের রাজনৈতিক নেতারা ক্ষমা চাইতে চায়, তাদের আর্মির ভয়ে তারা পারে না, কারণ এটা আর্মি কাজ করছে, তারা তো করে নাই। এই বাংলাদেশের কি সমস্যা জামাতিদের, তারা কেন এটা বলতে পারে না? তারা 1971 সালে এবং তাদের যে নিজেরা এবং তাদের অঙ্গ সংগঠন গুলো যে সমস্ত কাজ করেছে, তারা পাকিস্তানি বাহিনীর দোসর হিসাবে কাজ করছে। তাদের তৎকালীন সংগঠনগুলো যেমন ইসলামী ছাত্র সংঘ পাকিস্তানি সেনাবাহিনীকে সক্রিয়ভাবে সহায়তা করছে। তারা পাকিস্তানি বাহিনীর সঙ্গে মিলে হত্যাযজ্ঞ, অগ্নিসংযোগ, লুটপাটে অংশ নিয়েছে। আল বদর, আল শামস এবং তারা রাজাকার বাহিনী গঠন করছে। জামাতের নেতৃত্বে এই কুখ্যাত সশস্ত্র বাহিনী গুলো গঠন করা হয়েছিল। তারা পাকিস্তানি সেনাবাহিনীকে সহায়ক হিসেবে কাজ করছে এবং নিরীহ বাঙালি শিক্ষক, চিকিৎসক, সাংবাদিক, সংস্কৃতিজীবী এবং মুক্তিকামী ব্যক্তিদের খুঁজে খুঁজে হত্যা করছে। তারা বুদ্ধিজীবীদের হত্যাকাণ্ডের মূল হোতা। তারা এবং তাদের এই যে অঙ্গ সংগঠনের লোকগুলো এই 14 ডিসেম্বর 1971 সালে শীর্ষস্থানীয় শিক্ষক, সাহিত্যিক, সাংবাদিক, চিকিৎসকদের ধরে হত্যা করছে এবং বাংলাদেশকে মেধা শূন্য করে দেওয়ার একটা সুপরিকল্পিত ভূমিকায় তারা অগ্রণী ভূমিকা নিয়েছে। তারা মুক্তিকামী মানুষদের খুঁজে খুঁজে হত্যা করেছে, নির্যাতন করেছে, সেটা গ্রামান্তরে যেখানে যেখানে পেয়েছে। সেনাবাহিনীকে পথ নির্দেশনা করছে, তারা দেখাই দিয়েছে কার বাড়িতে যেতে হবে। সাধারণ মানুষকে হত্যা করেছে, নারীদের উপর নির্যাতন করছে, অগ্নিসংযোগ করেছে, ধর্ষণে অংশ নিয়েছে এবং মুক্তি সংগ্রামে বিরোধিতা করাকে তারা রাষ্ট্রদ্রোহিতা মুক্তি সংগ্রামে তারা বিরোধিতা করেছে এবং তারা রাষ্ট্রদ্রোহিতা অংশ নিয়েছিল। জামাত 1971 সালে খোলাখুলি ভাবে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করছে, সেটা তাদের পলিটিক্যাল ডিসিশন, তারা বলতে পারে। কিন্তু তারা যেটা করছে যে অ্যাট্রোসিটিতে সহায়তা করা, সেটা পলিটিক্যাল ডিসিশন না, সেটা তো হত্যাকাণ্ড, সেটা এইগুলোই তো যুদ্ধ অপরাধ। জামাত যে 71-এর বিরোধিতা করেছে সেটা তো যুদ্ধ অপরাধ না, যুদ্ধ অপরাধ তো এগুলাই। এবং তারা পাকিস্তান অখণ্ড স্লোগান তুলছে, ঠিক আছে, এগুলো তো আমার কিছু আসে যায় না এবং আমাদের কারো আপত্তি করার কিছু নাই। এখন তারা প্রচার করছে যে বাংলাদেশ গঠন এবং ইসলাম বিরোধী কাজ, পাকিস্তানকে সমর্থন দেওয়া ছিল তাদের ইসলামী দায়িত্ব, একটা ধর্মীয় দায়িত্ব ছিল। এই ধর্মীয় দায়িত্বের নাম দিয়ে তারা ইস্যুগুলো করেছে, গণহত্যা করছে, তারা ধর্ষণ, অগ্নিসংযোগ করছে, তারা পরিকল্পিতভাবে দেশের সেরা মেধাবীদের হত্যা করে বাংলাদেশকে একটা পঙ্গু করেছে। এখন এইগুলো তারা কিভাবে অস্বীকার করবে? এগুলোর জন্য তো একটা 2 লাইনের খালেদ মহিউদ্দিনের সাথে 2 লাইনের বক্তৃতায় শেষ হয়ে যাবে না। এটার জন্য জাতির মুখোমুখি হয়ে ক্ষমা চাইতে হবে। এবং আমি এখানে নিজের কথা বলতে হবে, জামাতে ইসলামের যে নেতা যারা মারা গেছেন, একজন নেতা কামরুজ্জামান, তাকেও কিন্তু আমি বলেছিলাম যে কামরুজ্জামান ভাই, আমি এখানে বলে রাখি যে আমরা যে ডিপার্টমেন্ট, খালেদ মহিউদ্দিন যে ডিপার্টমেন্টে পাশ করেছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম ডিপার্টমেন্টের উনি ছাত্র ছিলেন, কামরুজ্জামান ভাই। তো উনাকে ওই বড় ভাই সুলভ বলেছি যে আপনারা ক্ষমা চান, আপনারা যদি ক্ষমা চান তাহলে বাংলাদেশ একটা বৃহত্তর রাজনৈতিক দল হতে পারেন আপনারা, বাংলাদেশের সাংগঠনিক ভিত্তিতে আপনাদের। এবং এই যে নতুন প্রজন্মের ছেলেগুলা যারা ছাত্র শিবির করে, আমার সাথে অনেকের পরিচয় আছে, অনেকে আমার ফেসবুক ফ্রেন্ড, তারা কিন্তু প্রকাশ্যে বলতে পারে না।
তারা কেন লজ্জাটা নেবে? তারা আপনারা যে অপকর্ম করেছেন, ধর্ষণ করেছেন, আপনি শেষ করতে দেন সুলতানা, আমাকে শেষ করতে দেন, আপনি বারবার ডিস্টার্ব করেন। এই যে আমার কথা হচ্ছে, কামরুজ্জামান ভাইকে আমি বললাম যে এই যে ছেলেগুলা, তারা যে একটা ইসলামী দলকে সমর্থন করে, তারা আমাদের ভাই, বন্ধু, ছোট ভাই, কেউ কেউ আমাদের সন্তান তুল্য, তাদেরকে আমরা রাজাকারের বাচ্চা বলে গালি দিতে হচ্ছে। আসলে তো তারা তো রাজাকার, হয়তো তার বাবা রাজাকার ছিল না, কিংবা সে রাজাকারের না, কিন্তু তার গালিটা আপনাদের কারণে শুনতে হচ্ছে। তখন উনি বললেন যে দেখো, তোমরা তো তোমাদের মতো করে বলো, দল কিন্তু দলের মধ্যে কিন্তু অন্য ঘটনা থাকে, সবকিছু বলা যায় না। তবে আমি যেটুকু শুনেছিলাম, উনি জেলখানায় থাকতে মৃত্যুর আগেও এই ব্যাপারে ব্যবস্থা নিতে বলছিলেন ক্ষমা চাও, আমি থাকি আর না থাকি। এবং উনি একটা চিঠিও দিয়েছিলেন, কোথাও কোথাও সেই চিঠিটা প্রকাশিত হয়েছে। এবং তিনি আর যে ভদ্রলোক এবার মারা গেলেন লন্ডনে, ব্যারিস্টার রাজ্জাক, তারা চেয়েছিলেন যে ক্ষমা চেয়ে একটা এই জাতি, এই যে পাপ তারা করেছিল, যে তাদের উত্তরসূরিরা করেছিল, তাদের পূর্বসূরিরা করেছিল, সেটা থেকে রক্ষা পাইতে, এবং নতুন যারা রাজনীতি করছে তাদেরকে গ্লানি থেকে রক্ষা দিতে। তারা তো, আপনি যদি দেখেন, এই যে আমি কে তুমি কে, রাজাকার রাজাকার, এই যে স্লোগান উঠলো 24-এ ঢাকা বিশ্ববিদ্যালয়ে, সেটাতে তো তারা গর্ববোধ করে নাই। কিন্তু আমরা যখন বললাম তোমরা রাজাকারের বাচ্চা, রাজাকার স্লোগান কেন দিচ্ছ, তোমরা তাহলে কি এটা রাজাকারদের আন্দোলন, তখন কিন্তু তারা আবার এটা অস্বীকার করে বললো, দেখেন আপনারা শুধু সেটাই শুনেছেন, আমরা পরের লাইন কি বলেছি, পরের লাইন বলছি যে কে বলেছে স্বৈরাচার হাসিনাকে উদ্দেশ্য করে, মানে বলছে যে পরের লাইন ছিল, তার মানে কি এই তরুণগুলোকে রাজাকারের বাচ্চা কিংবা রাজাকার এই ধ্বনিতে কি তারা সন্তুষ্ট? তারা তো সন্তুষ্ট না, তারা তো এটা আপন করে না। আজকে আমরা একজন মুক্তিযোদ্ধা, 71-এর যে মুক্তিযোদ্ধা, সে গর্ব করে বলতে পারে আমি একজন মুক্তিযোদ্ধা, আমি এই দেশের জন্য প্রাণ দিয়েছি, বা আমরা লড়াই করেছি, আমাদের রক্ত দিয়েছি। আরেকজন রাজাকার কি বলতে পারে আমি একজন গর্বিত রাজাকার, আমার ছেলে রাজাকার, আমি যেন গর্বিত? তাহলে বোঝা যায় যে আমাদের এই জিনিসগুলো নিয়ে সমাধান দরকার, আমাদের ক্ষমা চাওয়া দরকার। তাহলে যারা এই অপকর্ম করেছে তাদেরকে ক্ষমা চাইতে হবে। জামাত আমির আরেকটা যে কাজ করেছে, আপনি খেয়াল করেন, ভাষাগত, উনি বলেছেন যদি ইতিহাস ইতিহাস ইয়ে হয়, এটাকে শব্দটা বলছে ইতিহাস এখন যেটা ভুল মনে করে সেটাকে কিন্তু এক সময় আবার সত্য হয়ে যেতে পারে। ওনার ভাষাটা আমি আপনাকে ওনার লাইন ধরে শোনাই, যে উনি বলছেন কি, উনি বলছেন যে জামাত যদি সত্যি ক্ষমা চায়, এটা তিনি একটা চালাকি করে বলছেন। তিনি বলছেন যে যা আজকে ভুল মনে হচ্ছে তা হয়তো আগামীর ইতিহাসে সঠিক বলে প্রমাণিত হবে। কথা খেয়াল করেন, যা আজকে ভুল মনে হচ্ছে প্রমাণ, তার মানে কি এই ভাষা খোলাখুলি বলে দেয় যে তারা আজও মনে করে যে 71 সালে তারা সঠিক ছিল, তারা ক্ষমা চাইলেও সে দায় স্বীকার করছে না। তাহলে এই সমস্ত, এই যে তাহলে ক্ষমা চাওয়া খালেদ মঈনুদ্দিনের সাথে, এটা তো ভণ্ডামি কমপ্লিট। আপনার সাথে যে আরেকজনে ক্ষমা চাইলো সেটা ভণ্ডামি। তারা যে ভণ্ডামি করে সে তো সবাই জানে, কিন্তু আপনাদের স্নেহর জন্য খালেদ মহিউদ্দিন এগুলির ব্যাপারে আবার উত্তর শুনে সন্তুষ্ট হয়, পাল্টা প্রশ্নগুলি করতে পারে না। বিষয়টা খুব ইন্টারেস্টিং আর কি। কিন্তু আমার যেটা আপনার কাছে প্রশ্ন, এই যে তারা যে এটা বলার চেষ্টা করছে যে ইতিহাস আজকে যেটি ভুল কালকে সেটি সত্যও হতে পারে, আপনার কি বুঝতে এটা বাকি থাকে যে আজকে যখন তারা ওই যে নিজামী মুজাহিদিকে শহীদ বলে আখ্যায়িত করে, তারা কি বলতে চায় এটাকে আমরা বুঝি না? আজকে যখন তারা মুক্তিযোদ্ধাদের জুতার মালা গলায় পরায়, আমরা বুঝি না তারা কি বলতে চায়? বুঝি না, সেটাই তো বলছি, তাদের পূর্বসূরীরা যে অপকর্ম করছে, এই তাদের উত্তরসূরি এই একটা বড় একটা জনগোষ্ঠীকে কেন তারা এই গ্লানির মধ্যে রাখবে? তাদের তো এটা নিয়ে তো শেষ করে দেওয়া উচিত। যারা ক্ষমা চায় তাদের তো আগে সত্যিটা স্বীকার করে শিখতে হবে না? আপনি ক্ষমা চাচ্ছেন, তাহলে সত্যটা কি সেটা স্বীকার করেন। জামাত যদি মনে করে যে তারা কোনো ভুল করে নাই, কোনো অপরাধ করে নাই, তাহলে এই বিনা সত্য ক্ষমার কি দরকার? এটি ক্ষমা না ইতিহাস? এটি ইতিহাস আর দেশের মানুষের সাথে আর একটা তামাশা, এটা তো প্রশ্ন উঠছে এখন। আর এই তামাশা আর কৌশলী ক্ষমা মানুষ কি গ্রহণ করবে? আমার তো মনে হয় না।
অসম্ভব। বাংলাদেশের মানুষ এত বোকা নাই, তারা ভুল করে, আমরা ভুল করি, আমরা আবেগ তাড়িত, অনেক ভুল আমরা করি, কিন্তু তার মানে এই না যে মানুষ কৌশল বুঝতে পারে না। যাই হোক, এদেরকে নিয়ে এত বেশি আলোচনা করার সময় অপচয় আমার কাছে মনে হয়। আপনি এবার আমাকে একটু বলুন যে দেখুন, এই যে সাবেক সিইসি নুরুল হুদাকে যারা যারা এরকম জুতা পেটা করলো, তাদেরকে 24 ঘন্টার মধ্যে তারা জামিন পেল, হ্যাঁ, আর এই নুরুল হুদা এখন জেলখানায়। না, জামিন পাওয়া একজন লোকের ব্যক্তি অধিকার, এটাকে আমি কোনোদিন এই যে গত 10 মাস ধরে যাদেরকে আটক করে রেখেছে বিনা অপরাধে, তাদের ক্ষেত্রে সেগুলো নিয়ে আপনি প্রশ্ন তুলতে পারেন। আইন আদালত ঠিক মতো চলছে না, আইন আদালত সরকারের ইশারায় চলতেছে, আইন আদালত সরকারের কর্তা ব্যক্তিরা যা চাচ্ছে সেটাই হচ্ছে। আজকে শেখ হাসিনার মামলা থেকে শুরু করে সব মামলা তো তাই হচ্ছে। এর আমি মনে করি না যে যারা জেলে আছে সবাই ধোয়া তুলসী পাতা, কিন্তু আদালত ঠিক মতো কাজ করছে না, আদালত তাদেরকে ন্যায় বিচারের পথে হাঁটছে না, কারণ তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা একটার পর একটা মামলা করছে। আসলে তারা যে সমস্ত কাজের জন্য দায়ী সেগুলোই করছে না। ধনফোন মামলা কতগুলো দিচ্ছে, হত্যা মামলা, অমুক তমুক, যেগুলো থেকে ছিলই না। আমি একটা মনে করেন শাকিল আর রূপা, এরা এদের জন্য আমার 2 পয়সার কোনো নেই, সিম্পেথি নাই, কারণ এরা স্বৈরাচারের দোষক ছিল, এরা কোনো অপকর্ম করে নাই। আপনি তাদেরকে হয়তো আপনি মনে মনে কষ্ট পাইতে পারেন, আমার কিছু আসে যায় না, কিন্তু বাস্তবতাটা হচ্ছে না, আমি আমার শেষ করতে দেন। বাস্তবতাটা হচ্ছে যে আমি কোনো কষ্ট পাই না তারা যখন জেলে থাকে, কিন্তু আমার দুঃখ হচ্ছে যে ওই জায়গায় রাষ্ট্র তাদের বিরুদ্ধে ভুয়া মামলা করেছে। রাষ্ট্র কেন ভুয়া মামলা করবে? তারা কোথায় হত্যা করতে গেছে? তারা কোন জায়গায় কোন সাংবাদিক কোন হত্যা মামলায় জড়িত আছে? শুধু তারা না, আরো যাদেরকে হত্যা মামলা জড়িত দিয়েছে, এরা এক একটা বড় বড় ক্রিমিনাল। আপনি তার ক্রিমিনাল গিরি সাজা করেন, কিন্তু এই হত্যা মামলা ভুয়া মামলা দেবেন কেন? এটা আমি পছন্দ করি না। রাষ্ট্র আর তাদের উকিলদের। শাহরিয়ার কবির অসুস্থ মানুষ, আমি শাহরিয়ার কবি সম্পর্ক লিখেছি, শাহরিয়ার কবি সম্পর্ক আমি বলেছি, উনারও অধিকার আছে সঠিক বিচার পাওয়ার। উনি সারা জীবন এই রাজাকারদের বিচারের দাবি করেছে, ওনার এই একটা মাত্র অপরাধ। ওনার রাজাকারদের বিরুদ্ধে উনি যে আন্দোলন করেছেন এগুলো নিয়ে আমার এখন প্রশ্ন করেন না। উনি এই যে সংগঠনটা করেছেন, আমরা এক সময় এই সংগঠনের জন্য অনেক শ্রম দিয়েছি। উনি ওই সংগঠনকে উনার পকেট সংগঠন বানিয়েছেন। উনি দুর্নীতিবাজ তুরিন আফরোজকে সেই সংগঠনে জড়িয়ে তুরিন আফরোজের দুর্নীতির বিরুদ্ধে উনি করেছেন, উনি তদন্ত কমিশন করে উনাকে রায় দিয়েছেন। আমার সংগঠনের একজন কর্মকর্তা, তার বিরুদ্ধে সরকার একটা পদক্ষেপ নিয়েছে, তাকে চাকরিচ্যুত করেছে, আর আমি একটা স্বাধীন তদন্ত কমিটি করে বলছে না তুরিন দোষ করে নাই। তার মানে কি শাহরিয়ার কবির এই সংগঠনটাকে তার নিজের পকেট সংগঠন বানিয়েছেন, সে অন্য প্রসঙ্গ। কিন্তু তাকে যে মামলা দিয়ে জড়িত করছে, তাকে যে একজন বৃদ্ধ অবস্থায় এই ধরনের হেনস্থা করছে, আমি সেটা নিন্দা করি। আমি এটা কখনোই চাইবো না যে শাহরিয়ার ভাইকে যেভাবে হেনস্থা করছে সেটা হোক। আসাদুজ্জামান নূরের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য, তিনি আমাদের স্যারের ভাই, তাকেও এই বৃদ্ধ বয়সে কেন এত কষ্ট দিচ্ছেন? তো তাকে যদি কষ্ট, এদের সবাই জামিন পাওয়ার অধিকার আছে, মামলা করেন আপনি, তাদেরকে কেন আপনি এভাবে অপমান অপদস্থ করবেন? ইভেন যত দুর্নীতিবাজ আছে, বড় বড় দুর্নীতিবাজ গুলো তো পালিয়ে গেছে, আপনারা তো তাদের কিছুই টুটিও ধরতে পারেন নাই। সেই হাজার হাজার কোটি টাকা চুরি করে যে সংস্থা পালিয়েছে, আজকে তো দেখলাম যে জ্বালানি মন্ত্রী যে ছিল যে দীপু সম্ভব হলো তারা, তিনি এত হাজার কোটি টাকা তিনি করেছেন, কিভাবে পেয়েছে? রাষ্ট্র থেকে সুবিধা পেয়েছে। কিভাবে পেয়েছে? আজকে তো পত্রিকায় এসছে, অনেকগুলা কাহিনী আসছে। তো আপনি এই যে বড় বড় সেক্টর প্রজেক্ট করেছেন, জ্বালানি প্রজেক্ট করেছেন, এই চোররা তো এইখান থেকেই ইনকাম করেছে। এবং শেখ হাসিনার উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে যে যখনই এই চোরটাকে আমি থেকে ক্যাবিনেট থেকে বের করে দিতে চেয়েছি, তখনই আমার কাছে ফোন এসেছে জয়ের, আমার কাছে ফোন এসেছে ববির, আমার কাছে ফোন এসেছে রেহানার। তার মানে কি এরা গ্যাং হিসাবে কাজ করেছে? শেখ হাসিনাকে অনেকে অনেক ভাবে দোষী করে, আমিও ব্যক্তিগত ভাবে ওনাকে অনেক সমালোচনা করি, কিন্তু আমি এটাও বিশ্বাস করি যে উনি সরাসরি কোনো দুর্নীতিতে অংশ নিয়ে নাই। উনার আত্মীয় স্বজন চোর ছিল, এগুলা দুর্নীতিতে অংশ নিয়েছিলেন, তিনি সেখানে চুপ ছিলেন, তার অপরাধ হচ্ছে ওইটা।
জি, খুব ভালো বলেছেন। কিন্তু ধরেন গত ৮ মাসে নসরুল আহমেদ বিপু তিনি হাজার কোটি টাকা সম্পদ বিক্রি করেছেন। তাদের এই সম্পদ এখন পাহারা দিচ্ছে কারা? কাদের মাধ্যমে তিনি তারা এগুলো বিক্রি করছেন? এই যে যারা আছে বিএনপি, জামাত, তারপরে এনসিপি, মানে আরো চোরে যারা চোরে আছে, মাসতুতো ভাই। চোরে চোরে এটা মাসতুতো সবকালে ভাই। সবকালে ও নলে এদের সম্পত্তি থাকে কি করে? সরকারের তো উচিত এগুলোকে ধরে বাজেয়াপ্ত করে দেওয়া। এগুলা বিক্রি করার প্রশ্ন আসে কেন? সরকার করবে কিভাবে? আপনার ডক্টর ইউনূস কি করছে? সে নিজেও তো এইসব করছে। সে নিজে কি করেছে? উনি কর ফাঁকি দেওয়া ছাড়া তার কিছু করে নাই। কতগুলি ফাঁকি না, কর কর শুধু কর মানে কর মওকুফ করছে, শুধু তাই না, দাদা কতগুলি প্রতিষ্ঠান নিজের নামে নিয়েছে কিভাবে করে? ব্যবসা উনি সেটা তো সমালোচনা করছি। উনি রাষ্ট্র ক্ষমতায় থেকে যে সমস্ত ন্যাক্কারজনক ভাবে রাষ্ট্রকে ব্যবহার করছে। রাষ্ট্রের শীর্ষ ব্যক্তি যখন রাষ্ট্রের এই সমস্ত সুযোগ সুবিধাগুলি ভোগ করেন, কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট করেন, তখন তো এইসব নসরুল হামিদরা তো পার পাবেই নাকি? না, এক জিনিস না, আমি নসরুল হামিদরা যে সমস্ত অপরাধ করেছে এগুলাকে আমি ডক্টর ইউনূসের সাথে তুলনা করতে চাই না। ডক্টর ইউনূস করবেন না, অপরাধ তো অপরাধী। এখন অপরাধ, কিন্তু মাত্রা আছে তো। কিসের মাত্রা আছে? ডক্টর ইউনূস করলে সেটার মাত্রা কম, আর নসরুল হামিদ বিপু করলে আচ্ছা, ডক্টর ইউনূস ক্ষমতা থেকে যাক, তখন এগুলো বের হবে। এখন তো বের হয় নাই। এখন তো আমরা যেগুলো দেখছি এগুলো খুব সাদামাটা না। কথা বলতেছেন না, আমি বুঝতে পারছি। না, ভয়ের কথা না, আমার বদ্দা তো, আমরা বুঝো না, চিটং এর লোক তো। সেই এইসব স্বজন প্রীতি কিন্তু চলবে না। যখন বাংলাদেশের মানুষ ঘুরে দাঁড়াবে, ক্ষমতা চিরস্থায়ী নয়, হ্যাঁ, যখন ঘুরে দাঁড়াবে তখন এদের পরিণতি কি হবে একমাত্র আল্লাহ আমাদেরকে রক্ষা করুক, সেইটুকুই আর কি বলতে পারি। যাই হোক, আমি আজকে আপনাকে বলছিলাম অল্প সময়ের মধ্যে শেষ করে দিব। আমি খুব খুশি হব।